5টি ওয়ানডে ও একটি 3 দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গেল বিসিবির হাই পারফরম্যান্স দল। জাতীয় দলে ফিরতে এই সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন ক্রিকেটাররা। এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হলো নারী দলের অনুশীলন। জাপান সফরের সাফল্য উজ্জীবিত করবে খেলোয়াড়দের, প্রত্যাশা কোচের। এবং ফিফা কনফেডারেশনস কাপের ফাইনালে রোববার রাতে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও কোপাজয়ী চিলি। দুই মহাদেশীয় পরাশক্তির জমজমাট লড়াইয়ের আভাস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। দেশের ক্রিকেটের খবর। 5টি ওয়ানডে ও একটি 3 দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গেল বিসিবির হাই পারফরম্যান্স দল। রাত 11:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে 16 সদস্যের এই এইচপি দল। আবারও জাতীয় দলে ফিরতে সফরটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তাই সবাই চান সর্বোচ্চটুকু ঢেলে দিতে। একটি বিকল্প জাতীয় দলের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যেই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে হাই পারফরম্যান্স দল গড়েছে বিসিবি। ভবিষ্যৎ সাকিব মাশরাফিদের দক্ষ উত্তরসূরি গড়ে তুলতে এবার এইচপি দলকে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায়। ভিন্ন কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে একটি সমৃদ্ধ পাইপলাইন তৈরি করাই মূল লক্ষ্য এই সফরের, যেন জাতীয় দলে এসে নিজেদের মানিয়ে নিতে পারেন আন্তর্জাতিক পরিসরে। তাই এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে প্রস্তুত ক্রিকেটাররা। এর আগেও অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের। জাতীয় দলে একটা সময় ছিলেন নির্ভরতার প্রতীক হয়ে, কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন দল থেকে। ফিট হয়ে নিজের প্রমাণ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তাই এই সফরে ভালো করে ফিরে পেতে চান জাতীয় দলের জায়গাটা। ওয়ার্ল্ড কাপে ভালো কিছু হয়নি, ইনজুরি নিয়ে ব্যাক করলাম। তার আগের ওয়ার্ল্ড কাপটা খুব ভালো গেছে আন্ডার-19। এখনো দেখি কেমন যায়, বাট অবশ্যই আশাবাদী ভালো কিছু করব। সবাই বেশ আত্মবিশ্বাসী আমার প্রতি, এই জন্য এইচপি ট্যুরে পাঠাচ্ছে। তো আমার কাছে মনে হয় তাদের আশাটা পূরণ করা এটা একটা মূল লক্ষ্য থাকবে। সিমিং আর বাউন্সি কন্ডিশনে খেলবেন এবার, তাই পেসার আবু হায়দার রনির মাঝে কাজ করছে একটু বাড়তি রোমাঞ্চ। এখানে হয়তো বাউন্সটা বেশি থাকে, তারপরে সুইংটা একটু বেশি থাকে। আমরা নর্মালি যেসব উইকেটে বোলিং করি, বাংলাদেশের উইকেটে এখানে লেস বাউন্স থাকে, মানে ব্যাটিং সহায়ক উইকেট হয়। ওইখানে হয়তো আমরা একটু অ্যাডভান্টেজ পাবো। তো এটা আমাদের পেস বোলারদের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। অস্ট্রেলিয়ার উইকেটে নিজেদের প্রমাণ করতে বড় চ্যালেঞ্জ নিতে হবে স্পিনারদের। তাই লেগ স্পিনার জোবায়ের হোসেন লিখন মনোযোগী নিজের লাইন লেন্থ নিয়ে। কন্ডিশন যেমনই থাক, ভালো জায়গায় বোলিং করাটা ইম্পর্টেন্ট। তো লাস্ট ট্যুর করছিলাম সাউথ আফ্রিকাতে এই টিমের হয়ে, তো এখানে আল্লাহর মতো ভালো হয়েছে। তো চেষ্টা থাকবে যে এখানেও ভালো কিছু করা। প্রধান কোচ সাইমন হেলমটের সাথে সফরে থাকছেন আরও 3 কোচিং স্টাফ। সফরকে সামনে রেখে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে অনুশীলন করেছে বিসিবির এইচপি দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী ফুটবলের খবর। এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ঈদের ছুটি শেষে শনিবার থেকে শুরু হয়েছে নারী দলের অনুশীলন। প্রথম দিনেই ক্যাম্পে যোগ দিয়েছেন সব ফুটবলার। সদ্য সমাপ্ত জাপান সফরে পাওয়া প্রস্তুতি ম্যাচের সাফল্য খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে সাহায্য করবে বলে মনে করেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। মধ্য আষাঢ়ের ইলশেগুড়ি বৃষ্টি ছাপিয়ে বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে বাংলাদেশ অনূর্ধ্ব 16 নারী দলের নিবিড় অনুশীলনী বলে দেয় আসন্ন এএফসি চ্যাম্পিয়নশিপকে নিয়ে ঠিক কতটা মনোযোগী তারা। টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় 1 বছরের ক্যাম্প করছে তহুরা মার্জিয়ারা। প্রস্তুতি ম্যাচ খেলতে সফর করেছে জাপান, চীন ও সিঙ্গাপুরে। এবারের অপেক্ষাটা মূল আসর মাতানোর। আর প্রস্তুতি ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস টনিক যোগাবে মূল পর্বে ভালো করতে, এমনটাই বিশ্বাস কোচের। টিমগুলোর সাথে খেলে গেলে তারা প্রথম ম্যাচে যে ভুলগুলো করছে, পরের ম্যাচে আমরা ট্রেনিং করছি, এডুকেশন ক্লাস হয়েছে, তারা আবার পরের ম্যাচে আরো কম ভুল করছে এবং ফাইনালি লাস্ট ম্যাচে যে দেখা গেছে যে খুবই কম ভুল করছে। আমাদের মেয়েরা যে ওদের সাথে মানে খেলতেছে, তাদের যে এই ভয়গুলা কেটে উঠতেছে, এটাই আমাদের জন্য একটা অনেক বিরাট একটা ব্যাপার। আগামী 11 সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের বিখ্যাত চনবুরি স্টেডিয়ামে পর্দা উঠছে এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের। সেপ্টেম্বরের মাঝামাঝি শহরের তাপমাত্রা থাকবে 32 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া ও থাইল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব শীঘ্রই ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফর করার কথা কৃষ্ণা বাহিনীর। আমরা মহিলা ফুটবল খুবই কম দিন যাবত শুরু করেছি, এটা সবাই জানে।
আর আমরা যাদের সাথে খেলবো তারা তাদের ঐতিহ্য অনেক এবং তারা হলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। আমরা চেষ্টা করতেছি, আমাদের ফেডারেশন সবকিছু দিয়ে হেল্প করতেছে এবং আমাদের মেয়েরা চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি যে যেন ওখানে যে আমরা প্রকাশ করতে পারি যে বাংলাদেশে একটা নতুন দেশ আসছে, ওখানে যেন ভালো কিছু করতে পারি। 11 সেপ্টেম্বর আসরের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের এএফসি মিশন। এরপর 14 সেপ্টেম্বর জাপান ও 17 সেপ্টেম্বর ছোট শিশুদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবারে কনফেডারেশনস কাপ ফুটবলের খবর। ফাইনালের মঞ্চ, টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলে যাদের একচ্ছত্র আধিপত্য, সেই লাতিন আমেরিকা ও ইউরোপের দুই মহাদেশীয় পরাশক্তি জার্মানি ও চিলি। এবারের আসরে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দু দলের, যে ম্যাচে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে দু দলই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত 12টায়। নামে ধারে ভারে অতটা জৌলসময় না হলেও মানের বিচারে কনফেডারেশনস কাপের আসর কিন্তু বিশ্বকাপের যে কোনো অংশে কম নয়। সেই টুর্নামেন্টেরই 10ম আসরের ফাইনালের মঞ্চ হতে প্রস্তুত রাশিয়ার আগামী বিশ্বকাপের জন্য সবচেয়ে আকর্ষণীয় ভেন্যু হতে যাওয়া সেন্ট পিটারবুর্গ স্টেডিয়াম, যেখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সামনে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। টুর্নামেন্টের গ্রুপ পর্বে যারা একবার সেরে নিয়েছে নিজেদের সাক্ষাৎ পর্ব, নিজেদের শক্তির সাম্যতা প্রমাণ করে অমীমাংসিত ড্র নিয়েই সেবার মাঠ ছেড়েছিল দুদল। পুরনো হিসেব শেষ, এবার নতুন করে ইতিহাস লেখার পালা। নামে জার্মানি হলেও একেবারে আনকোরা তরুণ ও অনভিজ্ঞ দল নিয়েই পুরো টুর্নামেন্টে ছড়ি ঘুরিয়েছে কোচ জোয়াকিম লোর শিষ্যরা। আসর শুরুর আগে স্কোয়াডের চেহারা দেখে সমালোচকরা হয়তো তাদের গোনাতেই রাখেননি। সেই ডায়মন্ড শাফটরাই প্রমাণ করেছে ড্রাক্সেলার, ওয়ার্নার, গোরেৎজাকা, স্টিন্ডেলরা আগামীর মুলার, লাম কিংবা শোয়ানস্টাইগার হতে প্রস্তুত। কনফেডারেশনস কাপের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য 2005 সালে তৃতীয় হওয়া। তবে তাদের শোকেসে কিন্তু রয়েছে 3টি ইউরো ও 4টি বিশ্বকাপের শিরোপা। মুস্তাফি, স্টেগানদের এই দলটি ফাইনালের আগে তাই যথেষ্ট আত্মবিশ্বাসী। অন্যদিকে লাতিন আমেরিকার ফুটবল সিংহাসনে বসা চিলিয়ানরা এবার বিশ্ব ফুটবলের মুকুট পড়তে প্রস্তুত। টানা দুবার কোপা আমেরিকার শিরোপা জিতে নিয়ে নিজেদের ফুটবলীয় প্রতিপত্তির জানান ইতোমধ্যেই দিয়ে দিয়েছে তারা। আর এবারের টুর্নামেন্টের বাকি সব ম্যাচ বাদ দিয়ে শুধু সেমিফাইনালের দিকে তাকালেই বোঝা যাবে জার্মানদের প্রতিপক্ষ চিলির শক্তিমত্তা। এক ব্রাভোময় পারফরমেন্স পুরো দলকেই জুগিয়েছে শিরোপা জয়ের আত্মবিশ্বাস। দলের ইনফর্ম তারকা আর্তুরো ভিদাল, ভার্গাস ও অ্যালেক্সিস সানচেজের মতো তারকারাও মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত। নিজের সেরা একাদশে কোনো সমস্যা নেই পিসজির। তবে চিলি সেই স্বপ্নযাত্রায় হিংসে করতে পারে জার্মানদের সঙ্গে তাদের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান। 8 দেখায় মাত্র 2টি জয় রয়েছে তাদের, যেখানে 5 বারই আবার জুটেছে হারের তিক্ততা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত মুখ ইমন মাহমুদ। 2009 সাল থেকে লাল সবুজ জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করছেন এই মিডফিল্ডার। গেল ফেডারেশন কাপে আবাহনীর হয়ে তিনি জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। অনেকেই আছেন যারা আসলে ঢাকাতে তাদের নিজেদের বাড়ি না, দেখা যাচ্ছে ঈদের সময় যেতে হয় বা অনেক সময় যেতেও পারে না। এই থেকে কিছুটা ভাগ্যবান মনে করেন কিনা? অবশ্যই, সেটা আমি অবশ্যই ভাগ্যবান মনে করি, কারণ আমার ফ্রেন্ডরা অনেকেই এটা নিয়ে অনেক হাসাহাসি করে যে ইমন তোমার কি টিকিট কাটা হয়েছে ঈদের আগে? সবসময় এটা বলি করে যে টিকিট কাটা হয়েছে। আমি হ্যাঁ, আমি টিকিট কাটছি, রিক্সার টিকিট কাটা হয়েছে আমার, কারণ রিক্সা দিয়ে সবসময় আসা যাওয়া করি। তো এই দিকটা আমি ভাগ্যবান। ফেডারেশন কাপে তো আপনার ব্যক্তিগত অর্জনটাও বেশ বড়, ফেডারেশন কাপের টুর্নামেন্ট সেরা আপনি, এই অনুভূতিটা কেমন লাগে? আসলে স্বীকৃতি সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমি বলবো না এটা আমার একক বা আমার নৈপুণ্যে এটা সম্ভব হয়েছে। এটা দলীয় নৈপুণ্য ছিল, সবার সহযোগিতা ছিল। দর্শক, জাতীয় দলের এই ফুটবলারের ঈদ উদযাপন, আনন্দ, বেদনা আর অনুপ্রেরণার গল্পগুলো থাকছে সংবাদের পরের অংশে, দেখার আমন্ত্রণ রইল। খেলার সময় আরো থাকছে শৈশবের বান্ধবী রকুজ্জোকে বিয়ে করলেন লিওনেল মেসি। বন্ধু স্বজনদের অভিনন্দনে মুগ্ধ আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এদিকে প্রথমবারের মতো কনফেডারেশনস কাপ খেলতে এসেই ফাইনালে উঠেছে চিলি। আর হট ফেভারিট জার্মানি এর আগে বেশ কয়েকবার অংশ নিলেও ফাইনালে পৌঁছালো এবারই প্রথমবারের মতো শিরোপা জয় থেকে হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে দুদল। জার্মানি ও চিলির ফাইনালে ওঠার গল্প নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদনটি।
গোলের খেলা ফুটবলে প্রায় নায়ক হয়ে থাকেন গোলদাতারাই। মেসি, রোনালদো কিংবা নেইমার, সানচেজের জয় জয়কারে প্রায় হারিয়ে যান মাঠের অন্য সদস্যরা। তবে এদের মধ্যেও ক্লদিও ব্রাভোদের মতো কয়েকজন নিজেদের জাত চেনান আলাদা করে। গোলবারের নিচে দাঁড়িয়েও দিন শেষে নেপথ্যের নায়ক হয়ে ওঠেন তারাই। এলাম, দেখলাম আর জয় করলাম, এমন রূপকথার গল্প লিখতে আর কেবল একটি পৃষ্ঠাই পূরণ করতে হবে চিলিকে। প্রথমবারের মতো কনফেডারেশন কাপ খেলতে এসেই ফাইনাল নিশ্চিত করেছে লা রোজারা। আর দলকে এতদূর নিয়ে আসার কৃতিত্ব অনেকটাই পেতে পারেন গোলকিপার ব্রাভো। সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে খালি হাতে ফিরিয়ে দেন নিজের একক কৃতিত্বে। এর আগে গ্রুপ পর্বে ক্যামেরুনকে হারিয়ে যাত্রা শুরু করে চিলি। পরের দুই ম্যাচে জার্মানি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র। তবু শেষমেশ মিলেছিল সেমিফাইনালের টিকিট। আর তাতে একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে অ্যান্তোনিও পিজ্জির শিষ্যরা। এবার আমাদের ঈদের বিশেষ আয়োজন। গত বছরও মায়ের সঙ্গে ঈদের সময়টুকু কাটিয়েছেন তিনি, কিন্তু এবার মা নেই, চলে গেছেন না ফেরার দেশে। ঈদের আনন্দের মাঝেও তাই মনের গভীরে জমে থাকে কষ্ট। ভারাক্রান্ত হৃদয়ে কথাগুলো বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইমন মাহমুদ। 2009 সাল থেকে লাল সবুজ জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি। এই মিডফিল্ডারের ঈদ উদযাপন, আনন্দ, বেদনা আর অনুপ্রেরণার নানা গল্প উঠে এসেছে তার সঙ্গে কথোপকথনে। খেলার সময়ের ঈদ আয়োজনে আপনাদের সামনে উপস্থিত আছি আমি মাকসুম আলম খান। আজ আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইমন মাহমুদ। ইমন ভাই, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও, এবং সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ইমন ভাই, প্রথমে জানাবেন যে এবারের ঈদটা আসলে কেমন গেল আপনার? গত বছর আমার মা ছিল, এবছর আমার মা নেই। ভুটান সফরে যখন আমি ছিলাম তখন আমার মা হঠাৎ করে মারা যায়। ম্যাচের ঠিক 2 দিন আগে এটা হয়। আমি সকালবেলা নিউজটা পাই, ম্যাচের একদিন আগে আমি নিউজটা পাই। নিউজটা পাওয়ার পর টিম ম্যানেজমেন্টকে জানাই, এবং জানানোর পর আমি ওখান থেকে রিটার্ন আসি। ম্যাচটা খেলতে পারিনি, বলতে পারেন কষ্টেরও বিষয়। মূলত নামাজ পড়ি পরিবারের সাথে, বড় ভাই আব্বা একসাথে নামাজ পড়ি। এই মাঠেই নামাজ হয়, মাঠে নামাজ পড়ি। নামাজ পড়ার পর বাসায় যাই, বাসায় যাওয়ার পর মা বাবাকে সালাম করি, সেমাই খাই, তারপরে আপনার আত্মীয় স্বজনদের বাসায় যাই, এই আর কি। আপন মানুষ চলে গেলে আসলে সেই কষ্টটা কেমন হয় আমরা সবাই বুঝি। ধূপখোলা মাঠে আপনার আসলে হাতে খড়ি, এবং এই এলাকাতে আপনি বেড়ে উঠেছেন। তো আসলে এইখানের বন্ধু বান্ধব বা এই এলাকা নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা, ঈদের দিনের বিশেষ কিছু? মূলত ঈদ এলাকার মধ্যেই থাকি সবসময়। ঈদের পর হয়তো বা কোথাও যাই, দেখা যায় 2-1 দিন পর যাই, ঈদের দিন কোথাও বেরোই না। 2-1 দিন পর হয়তো বা কোথাও যাই, ফ্রেন্ডরা মিলে প্ল্যানিং হয় এটা আগে থেকে, কোথায় যাব সেটা প্ল্যানিং অনুযায়ী আমরা যাই আর কি। এবার কোথাও গিয়েছিলেন কিনা? সবসময় ক্যাম্প থাকে, তো ক্যাম্পটাই স্টার্ট থাকে সবসময়, এবং দেখা যায় যে 1 দিন বা 2 দিন ছুটি পাই, তো সেই অনুযায়ী দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করা যায় না। পেশাদার ক্যারিয়ারে আসলে ফ্যামিলিকে সময় দেওয়া কতটা হয়ে ওঠে? এই দিকটা দিয়ে আমার সুবিধা আছে, কারণ যেহেতু আমার বাড়ি খুব কাছাকাছি, আসতে পারি, মাঝে মাঝে আসি, মোটামুটি দেওয়া হয়, কিন্তু সবসময় পারি না। দেখা যায় যে বিশেষ কোনো অনুষ্ঠান বলেন বা কোনো বিশেষ থাকতে পারি না। অনেকেই আছেন যারা আসলে ঢাকাতে তাদের নিজেদের বাড়ি না, দেখা যাচ্ছে ঈদের সময় যেতে হয় বা অনেক সময় যেতেও পারে না। এই থেকে কিছুটা ভাগ্যবান মনে করেন কিনা নিজে? অবশ্যই, সেটা আমি অবশ্যই ভাগ্যবান মনে করি, কারণ আমার ফ্রেন্ডরা অনেকেই এটা নিয়ে অনেক হাসাহাসি করে যে ইমন তোমার কি টিকিট কাটা হয়েছে ঈদের আগে? সবসময় এটা বলা বলি করে যে টিকিট কাটা হয়েছে। আমি হ্যাঁ, আমি টিকিট কাটছি, রিক্সার টিকিট কাটা হয়েছে আমার, কারণ রিক্সা দিয়ে সবসময় আসা যাওয়া করি, তো এই দিক দিয়ে আমি ভাগ্যবান। আচ্ছা, ছোটবেলায় একটা ব্যাপার ছিল, যেমন হয়তো বড়দের কাছ থেকে ঈদই পেতেন। এখন তো আপনি বড় হয়ে গেছেন, আপনার বাড়িতে যারা আছেন, ছোট আছেন, তাদের সবার দাবি থাকে কিনা আপনার কাছে ঈদই দিতে হয় কিনা? হ্যাঁ, এটা থাকে, যেহেতু আমার বোন আছে, তাদের ছেলেমেয়েরা আসার পর তারা সালাম দেওয়ার পর এটা দাবি করে, দাবি থাকে, হ্যাঁ মামা এটা আমাকে সালামি দাও বা কোথাও ঘুরতে নিয়ে যাও, এটা বলে। ছোট মানুষ কিন্তু ওরা কিন্তু আবার নতুন নোট পছন্দ করে, এই কালেকশনের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কালেকশনটা আমি করি কিভাবে, আমাকে যেখান থেকে আমাকে দেয় সেখান থেকে আমি ওদের দেওয়ার চেষ্টা করি, নতুন নোটের ব্যাপারে যেটা বললেন। ঈদই তো দিতে হয়, ঈদই পান কিনা এখনো? হ্যাঁ, এখনো পাই, আব্বা থেকে পাই, এখনো দুলাভাইরা দেয়, এখনো দেয়, বোনরা দেয়, এখনো পাই। এই মাঠে আসলে আপনার খেলোয়াড়ি জীবনের শুরু, তো এই মাঠ নিয়ে আপনাদের কোনো স্মৃতি, বা আমি যে অবস্থা দেখছি আসলে মাঠটা খুব একটা সংস্কারের চিহ্ন দেখছি না, সংস্কারের অভাবে হয়তো বা কিছু
অনেক প্রতিবেদনও হয়েছে বিভিন্ন মিডিয়াতে। জি, আমাদের স্টেপ ছিল এই মাঠটা আমরা যতটুকু জানতাম যে এটা পার্ক করা হবে, সেটা জানার পরে আমরা সবাই এটা নিয়ে আন্দোলন করি। আমাদের এখানকার ক্রিকেটার, সাবেক প্লেয়ার, ফুটবলার, ক্রিকেটার যারা ছিল সবাই মিলে আমরা এটা নিয়ে আন্দোলন করি। এখন তো দেখেন মাঠটা খেলার মতো উপযোগী নেই, খেলতে পারি না। আমি নিজেও যখন আমি অফ সিজনে আসি, বাসায় আসি, খুব কষ্ট হয় আমার ট্রেনিং করার জন্য। এখানে আপনার দেখেন ঘাস নাই বা মাঠ যতটুকু মাঠের জন্য যতটুকু প্রয়োজন একটা মাঠ কিছুই নেই। আপনার মানে অনুজ যারা আছে, যারা ফুটবলকে ভালোবাসে এবং আপনার কাছ থেকে জানতে চায় কিনা অভিজ্ঞতা বা আপনার কাছ থেকে শিখতে চায় কিনা? হ্যাঁ, জিজ্ঞেস করে। আর যেহেতু আমাদের এখানে কয়েকটা একাডেমি আছে, যেমন ওরা সবচেয়ে বেশি পছন্দ করে আমার জার্সি, যে ইমন ভাই আপনার জার্সিটা দিবেন, নাম লেখা বা ন্যাশনাল টিমের জার্সি, এই জিনিসটা সবচেয়ে বেশি ওরা চায়। তো জার্সি দিয়ে বা বল দিয়ে আমি চেষ্টা করি যাতে ওরা ফুটবলের মধ্যে থাকে। ইমন ভাই, আপনার ছোটবেলার কথা, ঈদ ভাবনা এবং ক্যারিয়ার নিয়ে আরো গল্প শুনবো, মজার কথাগুলো শুনবো। তবে চলুন আমরা বেড়াতে বেড়াতে আরো কিছু গল্প শুনি। ইমন ভাই, আপনার কাছে জানতে চাইবো, এই যে পথ চলা এই গলি থেকেই তো এখান থেকে ন্যাশনাল টিমে খেললেন এবং এই যে একেবারে রুট লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া, সংগ্রাম আছে নিশ্চয়ই অনেক, সেই সংগ্রামের গল্পগুলো জানতে চাবো। হ্যাঁ, কিছুটা তো আছে। আমি প্রথমত শুরু করি আমার স্কুল পর্যায় থেকে, ধুলাইপাড়ি স্কুলে। সেখানে আমি স্কুল টুর্নামেন্টটা খেলি। তো সেখানে ভালো খেলার কারণে স্যাররা খুব উৎসাহিত করেন এবং বলেন যে না, তুমি এখানে কেরিয়ার করতে পারো বা তোমার ফিউচার আছে। তো সেখানে আমি সেরা খেলোয়াড় হই এবং আমার স্কুল চ্যাম্পিয়ন হয়। তো এর পরপরই আমাদের শুরু হয় আপনার আন্ডার 14 ট্রায়াল, উন্মুক্ত ছিল ট্রায়ালটা কমলাপুর স্টেডিয়ামে। তো সেখানে যাই, সেখানে যাওয়ার পর ট্রায়াল দিই, ট্রায়াল দেওয়ার পর আল্লাহর রহমতে টিকি। তো তারপর আমি আন্ডার 14-এ যাই, 14-এ যাওয়ার পর সেখানে ট্রেনিং শুরু করি। তারপর আন্ডার 14-এ টিকি, মূল টিমে টেকার পরে পরবর্তীতে এক পর্যায়ে দেখলাম যে আমি হঠাৎ একদিন স্যার ডেকে বলতেছে যে তুমি আমাদের টিমের ক্যাপ্টেন। আর ওইটা আমার জন্য খুব স্পেশাল ছিল, যেহেতু ক্যারিয়ারের শুরুতেই দেখা গেছে যে অনেকটা স্মুথ জার্নি হয়েছে। যখন আমরা আন্ডার 14 ট্রেনিং করতাম বা ক্যাম্প করতাম বিকেএসপিতে, তখন দেখতাম 17 টিম ছিল। তখন মিঠুন ভাই ওনারা ছিল 17-এ। তো ওনাদের দেখতাম যে ওনারা খুব এনজয় করে। সবসময় দেখতাম যে মানে সবাই খুব আন্তরিক এবং খুব এনজয় করতো মাঠের বাইরে। তাদের দেখার পরে আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগে যে আমি 17 খেলবো। আচ্ছা, আবার শুনলাম যে ওনারা 17-এ বিভিন্ন দেশে যায় খেলতে, তারপরে দেশের হয়ে খেলে, তারপরে আপনার একটা ভালো একটা স্যালারিও পায় শুনছি। তো দেখতাম তারপর বিভিন্ন দামি দামি বুট পরতো, জার্সি পরতো। তো এগুলি দেখে আমার মানে খুব ভালো লাগতো, ইন্সপায়ার হতাম। আচ্ছা, বাসা থেকে কোনো ধরনের, পরিবার থেকে কোনো ধরনের ইন্সপিরেশন ছিল কিনা বা কোনো বাধা ছিল কিনা? আমার আম্মা সম্ভবত একদিন স্বপ্নে আর কি উনি দেখছে, আমাকে পরে বলছিল যে উনি নাকি স্বপ্নে দেখছে যে এরকম বাইরের দেশের কোন এক লোক আমাকে নিয়ে চলে গেছে। তো এইটা দেখার পর মার মন তো বুঝেন, তো এটা দেখার পর মূলত মা বেশি করতো যে না, আমার ছেলে আমার কাছে থাকবো সবসময়, বেশি দূরে যাওয়া দরকার নাই। আর খেলাধুলা করলে তো ক্যাম্পিং করতে হয়। তো মাসের পর মাস দেখা যেত যে ঢাকার বাইরে বা আপনার বাসার বাইরে তো মা এই জিনিসটা পছন্দ করতো। তো তার এই কারণে টেনশন করতো বেশি। আমার ফ্যামিলির মধ্যেই একজন খুব সাপোর্ট করতো, সেটা হলো আমার বড় ভাই। উনি সবসময় খুব পছন্দ করতো খেলাধুলাটা। উনি তো কিছুটা বুঝতো, তো আব্বা আমার অতটা বুঝতো না খেলাধুলাটা। তো সেই কারণে বড় ভাই কিছুটা সাপোর্ট করতো। আপনার কাছে অনূর্ধ্ব 17-র গল্প শুনছিলাম, অনূর্ধ্ব 14 বয়সভিত্তিক পর্যায়ের ক্যারিয়ারের কথা শুনছিলাম। এরপরে জাতীয় দলের অভিষেকের গল্পটা আমাদেরকে শোনাবেন। যখন আমি 17টা শুরু করি, 17 খেলার পর আন্ডার 19-এর একটা ক্যাম্প হয়। তখন ব্রাজিলিয়ান কোচ আছে আপনার ডিডো। তো উনি নাকি আপনার ইয়াং প্লেয়ার যারা আছে তাদের দেখবে। তো সেটা শোনার পর ক্যাম্পে যাওয়ার পর 3 দিনের ক্যাম্পটা হয়। তো সেখানে ট্রেনিং করি কিছুদিন। তো উনি এই ধরনের কোচ ছিল যে বুঝতে দিত না কোনো কিছু। তো আমরা ট্রেনিং করতাম, যে যার মতো ট্রেনিং করতাম। এর মাঝখানে তখন সুপার কাপ খেলা চলতেছিল। তো আমি আমার ফরাজগঞ্জের হয়ে সুপার কাপে আমি নিবন্ধন করছি যে আমি ফরাজগঞ্জের হয়ে খেলবো, আমি খেলার জন্য গেলাম। তো
তো এর মধ্যে কিন্তু আমরা জানি না যে কি ক্যাম্পের মধ্যে আমরা কি ট্রেনিং করলাম বা আমাদের রেজাল্ট কি, কাকে ভালো লাগছে কি, আসা বিষয়ে কিছুই জানি না। আমরা এক গোলে ড্র করলাম ম্যাচটা, ব্রাজিলের সাথে ছিল ম্যাচটা। তো ড্র করলাম, ড্র করার পর মাঠ থেকে উঠে আসছি, হঠাৎ করে দেখি ব্রাজিলিয়ান কোচ ডিডো সে আপনার দোতলা থেকে নিচে নামতেছে। তো নামার পর সবার সাথে হাত মিলাইতেছে, সবার সাথে কথা বলতেছি। তো আমি তো ওনার ক্যাম্পে ছিলাম, আমি তো চিনি ওনাকে, কিন্তু উনি কিছু বলতেছেন আমাকে। তো সবার সাথে কথা বলার পর তো লাস্টের দিকে আইসা আমাকে হাত মিলানো। তো হাত মিলানোর পর বললো, তুমি যেটা করতে চাও সেটা তুমি করো। হ্যাঁ, তুমি যেটা করতে চাও সেটা তুমি করো, তুমি কারো কথা চিন্তা করো না। তো আশেপাশে যারা সিনিয়র প্লেয়ার ছিল, তো ওই ভাইরা বলতেছিল, জীবন তোরকে মনে হয় পছন্দ করছে, স্পেশালি আপনার সাথে এসে কথা বললো। তারপরে আমি ওইখান থেকে সুপার কাপটা শেষ করার পর হঠাৎ করে শুনি যে আমাকে ন্যাশনাল টিমে ডাকা হয়েছে। তখনকার অনুভূতিটা কি ছিল? একেবারে হুট করেই ন্যাশনাল টিমে ডাক পেয়ে গেলেন। মোটামুটি প্রিপারেশন ছিল আমার, যে আমি যেহেতু 17-এ আছি, এখন 20 খেলতে হবে, তারপরে হয়তো 2-3 বছর পর অপেক্ষা করার পরে আমি হয়তো ন্যাশনাল টিমে আপনি যেটা ভেবে রেখেছেন 3-4 বছর পরে হবে, সেটা একেবারে তখনই এসে গেছে। সেই জিনিসটাই আমি সেভাবে নিজেকে একটা করে রাখছিলাম। তো হঠাৎ করে যখন শুনি আমি একদম সারপ্রাইজ হয়ে যাই। তো আমার ফ্যামিলিকে যখন বলি, সবাই তো খুব অবাক হয়ে যায়, কি বলো যে এত অল্প বয়সে ন্যাশনাল টিম, এখনো তো কিছু বুঝোস না ভালো মতন, আমার দাড়ি মোছা ওঠে নাই। তো এরকম বলতেছিল আর কি, একজন ফ্রেন্ডরা ফাইজলামি করতেছিল। প্রথম ম্যাচটির কথা আমাদের জানাবেন, প্রথম আন্তর্জাতিক ম্যাচ। প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল এটা 2009-এ, সেটা ছিল আপনার কম্বোডিয়ার সাথে। সেই ম্যাচটা সেটাও একটা আমার জন্য খুব সারপ্রাইজ ছিল। সেই ম্যাচটা আমি একটা অ্যাসিস্টও করছিলাম, কোনা কিক থেকে একটা গোল হয়েছিল, সম্ভবত এনামুল ভাই গোলটা করছিল। মিডফিল্ডে খেলেন, যে গোল অ্যাসিস্ট করা বল সেটি আপনি করতে পেরেছিলেন আপনার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই, সেখান থেকে গোল হয়েছিল। বাংলাদেশ একমাত্র গোলে 1 গোলে ড্র করেছিল। নিশ্চয়ই এরকম দারুণ কিছু অভিজ্ঞতার কথা আমরা আরো শুনবো। চলুন ওদিকটা হাঁটতে হাঁটতে আরো কথা বলি। ক্লাবে আপনার 2009-এ বোধহয় অভিষেক, তো ওর পর থেকে আসলে কোন কোন ক্লাবে খেলেছেন এবং সেই সময়গুলো কেমন ছিল? ন্যাশনাল টিমে ডাক পাওয়ার পরে, খেলার পরে শেখ রাসেলের সাথে আমার চুক্তি হয়। ওখানে আমি 4 বছর ছিলাম। এর মাঝে আমি ইনজুরি ছিলাম প্রায় 2 বছর। ওখান থেকে আসি মোহামেডানে 1 বছর, তারপরে এখন রানিং 3 ইয়ার্স চলতেছে আগুনের সঙ্গে। ইনজুরির কথা বলছিলেন যে মাঝে 2 বছর প্রায় ইনজুরিতে ছিলেন। এই টাইমটা আসলে নিশ্চয়ই একজন প্লেয়ারের জন্য, পেশাদার প্লেয়ারের জন্য ক্যারিয়ারের শুরুতেই ইনজুরিতে পড়া অনেকটা ফ্রাস্ট্রেটিং। হ্যাঁ, এটা আসলে অনেক কষ্টকর, বিশেষ করে আমাদের দেশের জন্য। প্লেয়াররা যদি ইনজুরিতে পড়ে, কেউ কোনো খোঁজ খবর নেয় না। এটা সম্পূর্ণ নিজের উপরে চলে যায়, এবং নিজে যতটুকু আপনি পারবেন, সুস্থ হবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। যদি ফিরে আসতে পারেন তো ওয়েলকাম জানাবেন, না হলে আপনি ওখানে শেষ হয়ে যান। আবনি সবসময় এই শক্তিশালী দল, জায়ান্ট দল। তো আপনার কাছে জিজ্ঞাসা থাকবে যে নতুন মৌসুম আসছে, কি প্রত্যাশা করছেন? কারণ মাত্রই ফেডারেশন কাপ থেকে একটি অর্জন করে এসেছেন, দলীয় এবং ব্যক্তিগতভাবেও। প্রথম যখন আমরা শুরু করি তখন আমাদের টিমটা অনেকটা অগোছালো ছিল, এটা আমরা সবাই বুঝতে পারতেছিলাম। তো আমাদের এফসি কাপের কিছু খেলা ছিল, সেই ম্যাচগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে কোথায় কোথায় আমাদের উইকনেস আছে। তো সেগুলো নিয়ে কাজ করছে, কোচও কাজ করছে, আমাদের টিম ম্যানেজমেন্টে যারা ছিল তারা খুব আন্তরিক ছিল। তো সেখান থেকে আমরা ভুলগুলো শুধরে নিয়ে আমরা ফেডারেশন কাপে চেষ্টা করছি যে আমাদের ভালো কিছু করার। তো সেখানে আমরা আল্লাহর রহমতে সাকসেস হয়েছি। এখন আমাদের টার্গেট হলো লিগ। ফেডারেশন কাপে তো আপনার ব্যক্তিগত অর্জনটাও বেশ বড়, ফেডারেশন কাপের টুর্নামেন্ট সেরা আপনি। এই অনুভূতিটা কেমন লাগে? না, আসলে স্বীকৃতি সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমি বলবো না এটা আমার একক বা আমার নৈপুণ্যে এটা সম্ভব হয়েছে। এটা দলীয় নৈপুণ্য ছিল, সবার সহযোগিতা ছিল, এবং আমাদের ঢাকা বাহিনীর ম্যানেজমেন্ট যারা, তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই। তারা খুবই আন্তরিক। সবচেয়ে ভালো লাগে তারা আমাদের সমস্যাগুলো নিজের মনে করে সবসময় সমাধান করতে চায়। হ্যাঁ, আপনাদের পূর্বসূরি যারা ছিলেন, সালাউদ্দিন ভাইদের সময় বা সালাম মুর্শেদি ভাইদের সময়, যখন সেই সময় বাংলাদেশের ফুটবলে যে জাগরণ ছিল, যেই তারকা খ্যাতি তারা পেয়েছেন, সেই অবস্থা থেকে বাংলাদেশ ধীরে ধীরে কেন পিছিয়ে গেল? এটা তো আসলে অনেক, এটা নিয়ে কথা বলার মতো মনে হয় না, আমার অভিজ্ঞতা হয়েছে। তারপরেও যতটুকু বুঝি, যে বললাম যে কাজের প্রত্যেককে যদি নিজ নিজ জায়গা থেকে ঠিকভাবে যদি কাজগুলো করে, তাহলে হয়তো বা ঠিক হতো বা আরো ভালো দিকে যেতাম। সেদিক দিয়ে আমার মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি। আচ্ছা, কখনো কি আবারও সেই জায়গাটায় ফিরে যাওয়া সম্ভব কিনা? বাংলাদেশের ফুটবল আবারও সেখানে ফিরে যেতে পারবে কিনা? আসলে আমাদের স্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
আসলে আমাদের লেভেলটা ইন্টারন্যাশনাল লেভেলে আসলে আমরা অনেক পিছিয়ে আছি, এটা আমাদের মানতে হবে। ইন্টারন্যাশনাল লেভেল ম্যাচ খেলার জন্য যতটুকু ফিটনেস দরকার, নিজেদের তৈরি করা দরকার, সেগুলো আমার মনে হয় না আমরা করতে পারতেছি। আমি যখন ফার্স্ট ন্যাশনাল টিমে ট্যুর করি, ন্যাশনাল টিমের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য নেপাল যাই, তখনকার নেপালের যে ফুটবলের অবকাঠামো দেখছি আপনার, তারপরে সেখানে একাডেমিগুলো যতটুকু দেখছি, তখনকার আর এখনকার দিকে লাস্ট যখন গেছি নেপালে, অনেক পার্থক্য মনে হয়েছে আমার কাছে। তো আমাদের দেশে যদি দেখেন 2009-এর পরে, আমার মনে হয় না সেভাবে আমরা ফুটবল নিয়ে কোনো কিছু করছি বা যার যার কাজ মানে ঠিকভাবে করতে পারছি। তো আমরা হয়তো বা সেই জায়গায় আছি, কিন্তু অন্য সব দেশগুলো ঠিকই গাইতেছে। কিন্তু বয়স ভিত্তিক পর্যায়ে তো বাংলাদেশের ফুটবল সাফল্য পাচ্ছে। অনূর্ধ্ব 16-তে সাফ চ্যাম্পিয়ন আমরা নারী দলেরও সাফল্য আছে, 14-তে আছে, 16-তে আছে। সেগুলো কেন আমরা ক্যারি করে উপরের দিকে ন্যাশনাল টিমে আনতে পারি না? এগুলো নিয়ে আসলে যারা ফুটবলে আছে তাদের চিন্তা করা উচিত, কারণ এই লেভেলগুলো যদি আপনার শক্ত না হয়, আপনার হাতে যদি 200-300 প্লেয়ার না থাকে, আপনি কখনোই ন্যাশনাল টিমে ভালো রেজাল্ট হবে না। তার মানে যেই জায়গাটায় আসলে গড়ে ওঠা সম্ভব, যেই জায়গাটা আপনি আপনার প্রতিভার জানান দিচ্ছেন যে আমি ভালো খেলছি, তারপর একজনকে তৈরি করার ওই জায়গাটা কোনো সিঁড়ি পাচ্ছি না যে আমি কোথায় যাব। আমি আন্ডার 16 খেললাম, চ্যাম্পিয়ন হইলাম। আপনি যদি সাদদের কথা বলেন, সদীপদের কথা বলেন, ওরা আন্ডার 16 খেলো, চ্যাম্পিয়ন হলো, তারপর কোথায় গেছে? তারপরে কিন্তু আর আপনার কোনো ওয়ে ছিল না ওদের। তারপরে 2-3টা প্লেয়ার হয়তো বা কোনো ক্লাবের সাথে চুক্তি হয়েছে, যেমন সাদ বা আপনার এই সজীব আভানি ক্লাবের সাথে আছে, ট্রেনিং করতেছে। কিন্তু তারপরে ওদের মানে এক্সট্রা যে কেয়ার করা একটা প্লেয়ারের, বা ওরা নিজেরা যতটুকু পারছে ততটুকুই করছে, এছাড়া আর আগারের মতো না ওরা কোনো সিঁড়ি পায়নি। ইমন ভাই, অনেক হতাশার গল্প শুনছিলাম, এখন চলে যায় আসলে আপনার পছন্দের গল্পগুলোর মধ্যে যায়। আসলে আন্তর্জাতিক অঙ্গনে আপনি এতদিন ধরে খেলছেন, আপনার নিশ্চয়ই পছন্দের তারকা আছে বা খেলেন আপনি যাকে ফলো করেন, এমন কেউ আছে কিনা? স্পেনের দিকে যদি বলেন তাহলে আমার বার্সেলোনার খেলা ভালো লাগে, ইনেস্তা, জাভি ওদের খেলা ভালো লাগে, বিশেষ করে আমার পজিশনে যারা খেলে। আর ইংলিশ লিগ যদি বলেন তাহলে আর্সেনাল খেলা খুব ভালো লাগে। আর্সেনাল টোটাল টিমটাই, কোচ টোটাল টিমটাই খেলাটা আমার ভালো লাগে খুব। আর এছাড়া প্রিয় দল জাতীয় দলের মধ্যে? বাংলাদেশ ছাড়া ব্রাজিল দল ফলো করেন, বিশেষ করে কি ভালো লাগা কাজ করে ব্রাজিলের উপর? ব্রাজিলের দলের ওরা যে ফুটবলটা খেলে, একটা ছন্দ আছে ওদের ফুটবলে, টিকি টাকা ফুটবল যেটা বলে, সেই জিনিসটা খুব ভালো লাগে। নিশ্চয়ই ইমন ভাই, আসলে আমরা অনেক গল্প করলাম, আপনার ঈদ ভাবনাগুলো জানলাম, আপনার সংগ্রামের গল্পগুলো শুনলাম। আমাদের খেলার সময়ের এই ঈদ আয়োজনে আপনি সঙ্গে ছিলেন আমাদের, এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ঈদ মোবারক। আরও একবার আপনাকে ধন্যবাদ, সকলকে জানাই ঈদ মোবারক। ধন্যবাদ ভাই। শহীদুল আলম সোহেল, জন্ম চট্টগ্রাম জেলায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক, জাতীয় দলের হয়ে খেলছেন দীর্ঘদিন। এছাড়াও গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন ঢাকা আবাহনীর হয়েও। টানা 3 বার ফেডারেশন কাপ জিতেছেন শেখ জামাল ও ঢাকা আবাহনীর হয়ে। এফসি কাপে দলকে দিয়েছেন নেতৃত্ব। দীর্ঘদিন ধরে ফুটবল খেলছেন আসলে, তো এই ফুটবল খেলার সময় আপনার দেখা যায় ভক্তরা অনেক সময় মাঠে চলে যায়, যারা ধরে দেশের বাইরে দেশে, এখন তো আবার সেলফির যুগ। এই জিনিসগুলো আসলে কতটা এনজয় করেন? এটা হচ্ছে জীবনের বেস্ট টাইম আমি মনে করি একটা প্লেয়ারদের। এটা ভালো লাগে অবশ্যই, যখন বাইরে যাই পরিচিত কেউ দেখে ভালো আছেন, ভালো খেলছেন। এই স্টেডিয়ামে যখন আপনারা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন, ব্যাপক দর্শক উপস্থিতি ছিল, সে সময়টাতে আসলে আপনারা কিভাবে কেমন ফিল করেন? যখন দর্শক বাংলাদেশের সাপোর্টার থাকে তখন ভালো লাগে, কারণ সবাই বাংলাদেশ করে চিল্লাচিল্লি করে। আপনি যখন ফুটবল খেলা শুরু করলেন, এরপর ন্যাশনাল টিমে খেলার তো নিশ্চয়ই একটা ইচ্ছে ছিল? আসলে একটা প্লেয়ারের লক্ষ্যই থাকে সে ন্যাশনাল টিমে খেলবে। আমারও ছিল। 2011-তে আমি একটা টুর্নামেন্ট সুপার কাপ চ্যাম্পিয়ন করলাম আবাহনীতে, তারপরে আমি ন্যাশনাল টিমে কল পাই। আমাদের ঈদ আয়োজনে রোববার দুপুর ও রাতের খেলার সময় থাকছে শহীদুল আলম সোহেলের গল্প। তার বেড়ে ওঠা, ফুটবলার হয়ে ওঠা, ভালো লাগা মন্দ লাগা সহ সবকিছু উঠে এসেছে এই আয়োজনে। সম্পন্ন হলো লিওনেল মেসির বিয়ের আনুষ্ঠানিকতা। আজ সকালে শৈশবের বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই আর্জেন্টাইন সুপারস্টার। এদিকে বছরের অন্যতম আলোচিত এই বিয়ে উপলক্ষ করে মেসির শহর রোজারিওতে বসেছিল তারার মেলা। তার ক্লাব সতীর্থ থেকে শুরু করে জাতীয় দলের বন্ধুরাও উপস্থিত ছিলেন এই আনুষ্ঠানিকতায়।
বিয়ে তো অনেকেই করেন, তবে মেসি রোকোচ্চ জুটির এই আনুষ্ঠানিকতা যেন সব আলোচনার ঊর্ধ্বে। গেল কদিন ধরে দেশি বিদেশি গণমাধ্যমগুলোতেও সংবাদের শিরোনাম এই বিয়ে। অনেকে তো আবার বলেও দিয়েছেন শতাব্দীর সেরা বিয়ে হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের এই মহাপ্রণয়। বিশ্বের লাখো কোটি ভক্তদের যেমন আগ্রহের কেন্দ্রে ছিল মেসির বিয়ে, তেমনি আলোচনায় ছিল তার সহধর্মিণী রোকোজ্জোর বিয়ের পোশাকটিও, যেটি বিশেষভাবে নকশা করে আনা হয়েছিল স্পেন থেকে। যে কাজটি করেছিলেন বার্সেলোনার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রোসা ক্লারা। সময়ের সেরা এই ফুটবলার 30 বছর বয়সে বিয়ে করলেও বান্ধবীর সঙ্গে এক ছাদের নিচে আছেন অনেকদিন ধরেই। 2012 সালে এই জুটির ঘর আলো করে আসে প্রথম সন্তান থিয়াগো। 2015 সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র সন্তান ম্যাতেও। এই বিয়েতে তারাও ছিলেন বাড়তি এক আকর্ষণ। মেসির বিয়ে, অথচ তারার মেলা বসবে না, তা কি হয়? তাই তো এদিন রোজারিওর সিটি সেন্টারে দেখা মিলল বিশ্বের সব উজ্জ্বল নক্ষত্রের। লুইস সুয়ারেজ, হাভিয়ার মাসচেরানো, আনহেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, পিকে শাকিরা জুটি সহ আরো কত তারকা, সঙ্গে তাদের বান্ধবীরাও, যা এই বিয়ের অনুষ্ঠানকে করে তুলেছিল আরো বর্ণিল। তবে কিছুটা সমালোচনারও জন্ম দিয়েছে বছরের আলোচিত এই বিয়ে, কেননা এখানে আসার নিমন্ত্রণ পাননি পেপ গার্ডিওলা, লুইস এনরিকে সহ মেসির কোনো প্রশিক্ষকই। শুধু তাই নয়, ছিলেন না আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো মারাদোনাও। মেসি রোকোজ্জোর সম্পর্কের শুরু শৈশব থেকেই। মাত্র 5 বছর বয়সে যে হাত ধরেছিলেন তারা, সেটা আরো সুদৃঢ় হলো রোজারিওতে। মাঝে অবশ্য নানা টানাপোড়েনে ভাটা পড়েছিল সম্পর্কে, তবে তাতেও ভালোবাসা কমেনি এতটুকু, যে টান আবারও তাদের আবদ্ধ করেছে জাগতিক দুনিয়ার সবচেয়ে মধুর বন্ধনে। এসএম ইকবাল, সময় সংবাদ। নারী বিশ্বকাপের খবর। আসরের নবম দিনে মাঠে নামছে অংশ নেওয়া সবগুলো দল। ব্রিস্টলে বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ডার্বিতে পাকিস্তানের বিপক্ষে নামছে ভারত। এছাড়া ইংল্যান্ডের প্রতিপক্ষ তলানিতে থাকা শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে ওয়েস্ট ইন্ডিজের নারীরা। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের আসরও শুরু করেছে চ্যাম্পিয়নের মতোই। প্রথম দুটি ম্যাচ জিতে নিয়ে ইতোমধ্যে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড আছে টেবিলের 3 নম্বরে। এদিকে টেবিলের 2 নম্বরে থাকা ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম 2 ম্যাচের দুটিতেই জিতে শিরোপার দৌড়ে আছে টিম ইন্ডিয়া। বিপরীতে আসরে এখনো জয়ের দেখা পায়নি পাকিস্তানি নারীরা। আসরের সুবিধাজনক অবস্থায় আছে প্রোটিয়া নারীরা। আইসিসি র্যাঙ্কিংয়ে 6 নম্বরে থাকা দলটি 2 ম্যাচের একটিতে জয় আর একটিতে ড্র নিয়ে আছে টেবিলের 4 নম্বরে। আর তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আসরে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি। এদিকে অনেকটাই হতাশ করেছে ইংলিশ নারীরা। র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা দলটি আসরে একটি জয় নিয়ে আছে টেবিলের 5 নম্বরে। এবার তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ, কারণ প্রতিপক্ষ কোনো ম্যাচ জিততে না পারা শ্রীলঙ্কা। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় সকাল 10:15টায়। সিরিজে 1-0 এগিয়ে আছে সফরকারীরা। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর কোচের পদত্যাগ সহ নানা ঝামেলায় অনেকটাই অস্থিতিশীল লঙ্কান ক্রিকেট। সেখানে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে হার, যাতে রেটিং পয়েন্ট খুইয়ে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে নেমে গেছে তারা। সে ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করলেও বোলারদের বাজে ফর্ম ডুবিয়েছে ম্যাথিউস বাহিনীকে। তাই এই ম্যাচে সেই চ্যালেঞ্জ নিতে হবে নুয়ান প্রদীপদের। অন্যদিকে স্বাগতিকদের মাটিতে রেকর্ড সংখ্যক রান তাড়া করে ম্যাচ জিতে এখন আত্মবিশ্বাসে টইটুম্বুর জিম্বাবুয়ে। সেই ফর্ম ধরে রেখে অতিথিদের লক্ষ্য এখন সিরিজে 2-0 এগিয়ে যাওয়া। ভারত ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 5 ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। সিরিজে 2-0 এগিয়ে তারা। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার। অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, তবে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের 105 রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় ভারত, যার ধারাবাহিকতা রেখে তৃতীয় ওয়ানডেতেও জয় তুলে নেয় কোহলি বাহিনী। ওপেনার অজিঙ্কা রাহানে আছেন দারুণ ছন্দে। এছাড়াও বল হাতে দুটি ছড়াচ্ছেন অশ্বিন যাদবরা। অন্যদিকে টানা হারে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যেই তারা খুইয়েছে সিরিজ জয়ের সম্ভাবনা। তাই অন্তত সিরিজ ড্র করতে হলে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের। তবে তাদের দুশ্চিন্তা ব্যাটসম্যানদের বাজে ফর্ম নিয়ে। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দলের বিপক্ষে 2012 সালের পর আর কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের কোনো সূচি না থাকায় দেশের বাড়িতে ঈদ আনন্দ উপভোগ করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এলাকার মানুষের নির্মল ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা। তেমনি এলাকাবাসীর সংবর্ধনার জোয়ারে ভাসিয়েছেন কৃতি ক্রিকেটার ইমরুল কায়েসকে। মেহেরপুরে একটি বৃদ্ধাশ্রম খোলার আশাবাদ ব্যক্ত করেন ইমরুল।
মেহেরপুর সুইট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে শিশুদের সাথে ঈদের ছুটি কাটাতে এসে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন তিনি। মেহেরপুরের উজুলপুরের নিজ বাড়িতে ঈদের ছুটি কাটাতে এসে পঞ্চম দিনে জেলার একমাত্র প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান ইমরুল। প্রতিবন্ধী শিক্ষার্থীদের নাচ গান আর আবৃত্তি উপভোগ করেন তিনি। পরে তাদের সঙ্গে ক্রিকেটও খেলেন ইমরুল। এলাকাবাসীর সঙ্গে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত তিনিও। এদিন মেহেরপুরে একটি বৃদ্ধাশ্রম খোলার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন ইমরুল। প্রত্যেক বছরই আসি ঈদে। এরকম একটা পরিবেশে আসবো আমি এবার কখনো আশা করি না, বাট আমার আসার পর খুব ভালো লাগছে যে আমাদের মেহেরপুরে এরকম একটা স্কুল আছে এবং তার সাথে আমি এখন থেকে ইনভলভ হচ্ছি। স্বপ্ন ছিল এবং আছে, এবং আসলে মেহেরপুরে একটা বৃদ্ধাশ্রম খোলা, যেহেতু যখন আমার বয়স হয়ে যাবে তখন আমি যেন এই বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের সাথে সময় কাটাতে পারি। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5টি ওয়ানডে ও একটি 3 দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গেল বিসিবির হাই পারফরম্যান্স দল। জাতীয় দলে ফিরতে এই সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন ক্রিকেটাররা। এএফসি অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হলো নারী দলের অনুশীলন। জাপান সফরের সাফল্য উজ্জীবিত করবে খেলোয়াড়দের, প্রত্যাশা কোচের। এবং ফিফা কনফেডারেশনস কাপের ফাইনালে রোববার রাতে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও কোপা জয়ী চিলি। দুই মহাদেশীয় পরাশক্তির জমজমাট লড়াইয়ের আভাস। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।